ভৌতিক কথা পডকাস্টের ১১৫ নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে বহুদিন পর রয়েছে তনয়। তনয়ের এর আগের দুটো ঘটনা তোমরা বেশ পছন্দ করেছিলে। তনয় মোটামুটি ৮ মাস আগে একটা ঘটনা বলেছিল, তারপরে এই ৮ মাস পর তনয় আবার একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করবে। তনয়ের আগের ঘটনাটা মোস্ট প্রবাবলি ৪৪ নম্বর এপিসোডে শোনানো হয়েছিল এবং সেই সময় তোমরা সেই ঘটনাটাকে খুবই পছন্দ করেছিলে। আজকেও তনয়ের সাথে উত্তরাখণ্ডে গিয়ে একটা এমন ঘটনা ঘটে যে ঘটনাটা তোমাদের একদম কাঁপিয়ে দেবে, আর সেই ঘটনাটাই তনয় আজকে তোমাদের সাথে শেয়ার করবে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও, আমরা সরাসরি চলে যাব তনয়ের কাছে। হ্যালো তনয়। হ্যাঁ দাদা, বলো কেমন আছো? লং দাদা টাইম। ভালো আছো? এই তো চলছে গো। বলো তোমার খবর বলো। আমিও দাদা অনেকদিন পরে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন মানে অনেকদিনই, 8 মাস হয়ে গেল অলমোস্ট কি 8 মাস হয়ে গেছে। হ্যাঁ, এবার দাদা মানে কাজের খাতিরে, ব্যবসার খাতিরে একটু বাইরে ঘুরতে হয়। ঘুরতে 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 চিন্তা করি দাদা, কিন্তু বাট আমি যতই বাইরে থেকে আমি কিন্তু তোমাদের প্রোগ্রামটা কন্টিনিউ শুনি আমি। হ্যাঁ না, তুমি বলেছিলে আমাকে মেসেজে, দেখলাম আমি। এবার দাদা সবার আগে ভৌতিক পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং সবাইকে নমস্কার নেশনাথদের। আর বিশেষ করে অমিতা, তোমাকে তো একদম অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। তো দাদা যেটা হলো, আমি মানে একদম কিছু কথা বলে আমি শুরু করবো। ওকে, কিছু কথা বলার দরকারও আছে। তো আমি শুধু আমি জায়গাটার নাম মানে স্টেশনটার নামটা আমি উল্লেখ করবো না। হ্যাঁ, আমি যেখানে গিয়ে আমি উত্তরাখণ্ডের দিকে। উত্তরাখণ্ড তো মোটামুটি বড় জায়গা, একেবারে ছোটও না, বড় একেবারে বড় না, মোটামুটি একটা ভালোই জায়গা। আর সব থেকে বড় জিনিস তীর্থপীঠ। উত্তরাখণ্ড হচ্ছে একদম। তো যাই হোক দাদা, তো আমার বিজনেসের খাতিরে এখান থেকে কিছু পেমেন্টের ব্যাপার ছিল, কিছু মাল যাওয়ার দরকার ছিল। আচ্ছা। তো আমাদের যে সিনিয়র ছিল, সিনিয়র দাদা আমাকে বললো যে অমুক তারিখের ডেট, তুই যা, হ্যাঁ ওখানে সব পৌঁছে গেছে, তুই ওখানে উঠবি। টোটাল অ্যাড্রেস ফ্যাড্রেস দিয়ে আমাকে পাঠিয়ে দিল, মানে কাজের সুবিধার্থে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমাদের হাওড়া থেকে, আমি বলে দিচ্ছি, আমি বলতে চাইছি, একটু আটকাচ্ছি, সেটা হচ্ছে তোমার কাজটা কি, সেটা কি বলা যাবে? দাদা আমার হচ্ছে তোমার রেডিমেড বিজনেস। আচ্ছা। হ্যাঁ, মানে কাপড়, তোমার শাড়ি, কুর্তি, লেগিংস, মানে এভরিথিং যা লেডিস আইটেম ম্যাক্সিমাম, ঠিক আছে। এগুলো আমাদের অনেক কোম্পানির থ্রু অনেক মাল যায়, বুঝলে দাদা। তো কিছু কিছু জায়গায় পেমেন্ট তুলতে হয়, সেই মালগুলোকে নিয়ে যেতে হয়, মানে ক্যাটালগ নিয়ে যেতে হয়, দেখাতে, মানে অনেক ব্যাপার আছে দাদা, ঠিক আছে। তো যাই হোক, তো আমাকে যেখানে বলা হলো তো গেলাম। আর বলে দিচ্ছি আমি একটু, তাও একটু একটু বলে দিচ্ছি, হাওড়া থেকে কাঠগুদাম। আচ্ছা, ঠিক আছে, হাওড়া থেকে কাঠগুদাম যদি কেউ যায়, আশা করি যারা শুনছে এমনা কিন্তু অবশ্যই চিনবে কাঠগুদাম এক্সপ্রেস। আচ্ছা, ঠিক আছে, ওটা কাঠগুদাম থেকে আবার ভায়া হয়। যাই হোক, কাঠগুদাম ওদের আমি বললাম। তো দাদা যাই হোক, মোটামুটি 1.5 দিন জার্নি করার পরে আমি পৌঁছালাম। পৌঁছানোর পরে যেরকম অ্যাড্রেস দিল, আমাকে স্টেশনে ছিল একজন রিসিভ করার জন্য। তো গেলাম, বাড়িতে গেলাম। এবার দাদা অ্যাকচুয়ালি আমাদের এখানে মানে এই ঠান্ডার মধ্যে কথা আমি বলছি, ঠিক আছে। তো উত্তরাখণ্ডে যে কি ঠান্ডা, যে না গিয়েছে সে জানবে না, কিন্তু প্রচন্ড ঠান্ডা। এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ঠান্ডা আমি গুছিয়ে গিয়েছিলাম, কিন্তু ওখানে নেমে দেখি দাদা বাপ রে বাপ, কন্ট্রোল করা যাচ্ছে না। তো যাই হোক গেলাম, আমাকে রুম দিল, সবই কমপ্লিট ছিল। তো এক কামরা ছিল আমার রুমটা, মোটামুটি একটু বড় ছিল, বাথরুম, গরম জল সব ব্যবস্থাই ছিল, যেহেতু মানে ওখানে শীত প্রধান জায়গা, ঠিক আছে। গরম জল সব রেডি। স্নান করলাম। এবার যে ঘর মালকিন আছে, হ্যাঁ ওখানে না একটু মেয়েদের বেশি, চর্চা বেশি। মানে হ্যাঁ, মেয়েরা মালিক আর কি যেটাকে বলে। হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গায় মেয়েদের একটু বেশি আর কি। ঠিক বলেছো। হ্যাঁ, আর ওখানে মেয়েরাই বেশি খাটনি করে ছেলেদের থেকে। একদমই তাই। আর উত্তরাখণ্ডে মহিলারা খুব খাটনি করতে পারে। তো যাই হোক, তো আমাকে এসে বলছে যে आप बंगाल से हो? मुझे हाँ, आपको तो पता है। তো বলছে হ্যাঁ, এবার আমি বাংলায় বলছি। তো বলছে হ্যাঁ, আপনার তো মালিক বলে দিল কলকাতা থেকে আপনি আসছেন, তো আপনি খাবেন কি? তো বলছে ভাত খাবো। তো বলছে আমাদের এখানে চালটা কি আপনি খেতে পারবেন?
কি চাল? আতপ চাল, ম্যাক্সিমাম আতপ চাল খায় ওখানে। ঠিক আছে দাদা, আচ্ছা। আস্তে আস্তে ঘটনার মধ্যে যাচ্ছি আমি। হুম 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 তো যাই হোক, তো আমি বললাম তা এখানে কি হোটেল ফোটেল? হ্যাঁ হোটেল আছে, আপনি বাইরে খেতে পারেন। ঠিক আছে, দেখি আজকের দিনটা একটু ঘুরে ফিরে। তা বললো আপনি যাই করবেন মোটামুটি 7:30টার মধ্যে রুমে চলে আসবেন। হুম আর আমি বললাম আপনাদের এখানে মোটামুটি ঘোরার জায়গা কোথায়? তা বলছে যে ঘোরার জায়গা তো অ্যাকচুয়ালি নৈনিতালে গেলে তো বেশি ভালো হতো, এখান থেকে একটু দূরত্ব 70 কিলোমিটার। আমি যেখানে ছিলাম ওখান থেকে 70 কিলোমিটার নৈনিতাল ছিল, প্রপার নৈনিতাল। আচ্ছা তো তাহলে আর ওখানে পাহাড়ি এলাকা, আপনি বলে এই সাইড দিয়ে চলে যান, কিছু পাহাড় আছে ছোটখাটো, ওইটুকু দেখে আজকের দিন চলে আসুন, হুম। তবে লেট করবেন না কিন্তু। হ্যাঁ ঠিক আছে। তো গেলাম, গিয়ে ওখানে একটা চায়ের দোকান থেকে চা খেলাম। ওখানে চায়ের দাম হচ্ছে একটা গ্লাস টাইপের দেয়, 10 টাকা করে চা নেয়, কিন্তু চা ভালো বানায়। আচ্ছা ওই চা ফা খেয়ে ফেয়ে হাঁটতে 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 গিয়েছি একটু, মানে না প্রপার না তো ভিলেজ, মানে মিডিয়াম। আচ্ছা দেখি একদম ম্যাক্সিমাম পাহাড় দেখা যাচ্ছে। ঘুরতে ঘুরতে গিয়েছি, 3টে পাহাড়ের একটা মুখ দাদা। হ্যাঁ, হুম আমার দেখে এত সুন্দর লাগলো, আমি চিন্তা করেছি আমাদের ওখানে যদি এরকম ছবির মতন পরিবেশ থাকতো কত ভালো লাগতো। তো আমি ওখানে বসেছি, এবার দেখছি উপরের থেকে না একটা জলধারা, মানে ঝর্ণা টাইপের, ঠিক ঝর্ণাও না, হুম ওরম নামছে। আচ্ছা তো আমি বলছি বাহ, দারুণ দৃশ্য, এত ভালো দৃশ্য। ঠিক আছে, এটা ক্যামেরা বন্দি না করে থাকা যায় না। তো আমি তো ক্যামেরাটা অন করেছি, টাক করে একটা আওয়াজ হলো, টাক করে উঠলো মোবাইল, কিসের? মোবাইলে? মোবাইলটা আচ্ছা মোবাইলটা হ্যাঁ। এবার কিরকম হলো দেখি, সেটটা না ওই একবার বন্ধ হচ্ছে একবার চালু হচ্ছে। হ্যাঁ, মানে কেমন অন বন্ধ চলে? অন অফ হচ্ছে, মানে ফোন ঠিক আছে। সুইচ অফ হচ্ছে আবার সুইচ অন হচ্ছে? হ্যাঁ অন হয়ে যাচ্ছে অটোমেটিকলি, নাকি লাইটটা অন অফ হচ্ছে? মানে ওই যেরকম দাদা সিগন্যাল দেখায় না, ওই যদি আমি ইমার্জেন্সি সিগন্যাল যেরকম দেখায়, হ্যাঁ হ্যাঁ লাইট এরকম হচ্ছে। তো আমি না সুইচটা অফ করে দিয়েছি, আবার চালু করেছি, আবার দেখি ওই হচ্ছে। এবার আমি চিন্তা করছি কি, হয়তো পাহাড়ি এলাকা তো, এখানে যদি কোনো ম্যাগনেটিক প্রবলেম থাকে, হ্যাঁ, তাহলে ইলেকট্রিক ডিভাইসকে হয়তো ঠিকমতো ক্যাচ করতে পারছে না, হ্যাঁ, দিতে পারছে না হয়তো ইয়েটা। হুম এরকম চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, ফটো তুলবো দাদা, বুঝতে পারছো না, সঙ্গে সঙ্গে মোবাইলটা নতুন মোবাইল। হুম ঠিক আছে, আমি যেটা থেকে কথা বলছি এটা হচ্ছে তোমার হচ্ছে দাদা ওপো A78। আচ্ছা একদম নতুন তখন। এই ফোনটার বয়স হচ্ছে আই থিঙ্ক তোমার 4 মাস বয়স। আচ্ছা তখন তো নতুনই। আমি অবাক হয়ে গেলাম, আমি চিন্তা করলাম তাহলে যাই হোক, এই চিন্তা ভাবনা করে তাকে আমি মোবাইলটা রেখে দিয়েছি। এবার কল 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 করে ঝর্ণার জলের আওয়াজ হচ্ছে, মানে ওই জলটা নিচে পড়ছে, হুম খুব ভালো লাগছে। বসে রয়েছি, তখন এই করতে করতে মোটামুটি 5:30 পার হয়ে গেছে। ঠিক আছে, হুম আর আর পাহাড়ে কিন্তু দাদা, পাহাড়ের দিকে না তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। হুম হুম ঠিক আছে, বসে বসে চিন্তা ভাবনা করছি, জল দেখছি, দেখছি, ভালো লাগছে। আর চিন্তা করছি মোবাইলটা কেমন হলো, এইভাবে চিন্তা ভাবনা, মোবাইলটা হাতের মধ্যে দিয়ে মানে এরকম সুইচগুলো চাপছি, একবার তোমার পাওয়ার বাটন অন করছি, ফট করে পিছন থেকে একটা না এরকম হাত দিল আমার গায়ের মধ্যে, আমার এই ডান সাইডে শোল্ডারে হাত দিল। হাতটা ভীষণ গরম, গরম? ভীষণ গরম। আর ম্যাক্সিমাম সবাই বলে ভূতের কথায় ঠান্ডা হাত, আমি পেয়েছি গরম। তাকিয়ে দেখি একটা 21-22 বছরের একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, বলে বাবুজি ক্যা কর রহে হো আপ? না চমকে উঠেছি। আমি বলছি যে আপ কোন? এবার বলছে যে আপনি এখানে এতক্ষণ বসে কি করছেন, বাড়ি যান। কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, মানে ও হিন্দিতে বলছে, আমি বাংলাতে বলে দিচ্ছি এটা। তা আমি বলছি কেন? বলছি আমাদের এলাকার লোক তো এখানে এতক্ষণ বসে থাকে না, কোথায় বাড়ি আপনার? আমি বললাম যে কলকাতা। আমার পায়ের থেকে মাথা অব্দি দেখলো, দেখে বলছে যে এখানে বসে কি দেখছেন? আমি ওই যে ঝর্ণা দেখছি। ভালো লাগছে আপনার দেখতে? হ্যাঁ, কেন ভালো লাগবে না? বলছে আচ্ছা ঠিক আছে, ভালো যখন লেগেছে এবার আপনি চলে যান। আচ্ছা, কথা শুনে দাদা ঠিক আছে, একটা মেয়ে বললো। এবার দাদা আমি শুধু সব থেকে বড় জিনিস, ওকে যখন আমি ফলো করলাম, ওর পাটা দেখলাম, হাতটা দেখলাম, মোটামুটি শরীরটা দেখলাম, হ্যাঁ, কিন্তু ফেসটা আমি লক্ষ্য করিনি, ওর চোখের দিকে মানে লজ্জায় তাকাতে পারিনি।
এবার দাদা ওরকম মুখের দিকে তাকাওনি? মেয়েটার মুখের দিকে তাকানি লজ্জায়, ঠিক আছে। ওকে, শোনো না দাদা বিষয়টা, হুম হুম ওর যখন ওই পাটা দেখলাম দাদা, আমার মনে হচ্ছে কি বলবো দাদা, হয়তো বললে অহংকার হয়ে যাবে না, এত সুন্দর পা ভগবান হয়তো মানুষকে বানায়নি, এত সুন্দর হাত পা হতে পারে, এত সুন্দর। তো যাই হোক, আমি মনে মনে ভাবছি ভগবান তোমার কি সৃষ্টি, কি দেখলাম এটা আমি। এবার ওর যে পায়ের থেকে হাত অবধি দেখলাম, এবার ওর যে মুখটা দেখবো, ঠিক আছে, মানে ওই অবধি যেন আমার মাথাটাই মানে উঠছেই না, ওকে দেখবো মানে কেমন একটা লজ্জা লজ্জা ভাব লাগছে, কিরকম একটা লাগছে, হ্যাঁ মনে হচ্ছে আমি যেন ওকে তাকাতেই পারবো না, এত একটা লজ্জা লাগছে। যাই হোক, আমি এই কথা বলে ওই কথাটা শুনে এবার আমি আস্তে আস্তে হাঁটতে 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 যাচ্ছি 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 গেলাম। এবার যেই বাড়িতে ঘর মালকিনের কথা বলেছিলাম না, ঘর মালকিন, এবার ওনার হাজবেন্ড আমি চিনি না। আমি ঘরে ঢুকতে গেছি, রুকিয়ে কাজ আরে বাপ, আমি চাই তো আমার ঘর আছে। তা বলে আপনি এখানে এসছেন, আমাদের এখানে তো সিঙ্গেল লোককে ভাড়া দেওয়া হয়, তা আপনি আপনার ওয়াইফকে নিয়ে এসছেন, বলবেন না আমাদেরকে? এই ওয়াইফকে নিয়ে এসছি মানে? বলে আপনার ওয়াইফ তো এই আসলো, এসে আপনার জন্য ওই যে গাজরের হালুয়া আর 2টো পরোটা দিয়ে গেছে। আচ্ছা, আমি দাদা পুরো মানে মানে কি বলবো, মনে হচ্ছে আমি কোথাও আকাশ থেকে পড়লাম নাকি। আমি গেছি, ঘরে ঢুকেছি সঙ্গে সঙ্গে শার্ট করে। এবার ঘর মালকিন এসছে, এবার ওই মহিলা আসছে, বলছে আপনার ওয়াইফ এসছে, তো বললেন না তো যে আপনার হাজব্যান্ড ওয়াইফ, তো আমি কি বারণ করতাম নাকি? তো আপনি তো বললেন যে আপনাদের ওই ওই ওখান থেকে বলে যে কলকাতা থেকে আপনি সিঙ্গেল আছেন। এবার আমি কি বলবো বুঝতে পারছি না। স্বাভাবিক। হ্যাঁ মানে হয়তো যে শুনছে, যারা শুনছে চিন্তা করবে হয়তো বানানো গল্প। যাই হোক, এবার যখন আমাকে ওই পরোটাটা, ঠিক আছে, 2টো পরোটা আর গাজরের হালুয়া, আমি চিন্তা করছি গাজরের হালুয়া পরোটা, বলে এই যে দিয়ে গেছে আপনার সে ওয়াইফ রুমে আছে, যান, আর সকালবেলা আধার কার্ডটাও আপনার ওয়াইফের দিয়ে যাবেন, জেরক্স করে দিয়ে যাবেন। এবার দাদা ঘরে ঢুকে দেখি কি, ওই পরোটা আর গাজরের হালুয়া একটার মধ্যে একটা তোমার ওই প্লাস্টিকের মধ্যে, হ্যাঁ, আর একটা ছোট তোমার ওই মানে কন্টেনার আছে না ছোট, এমনি রানি সাদা টাইপের, ওর মধ্যে গাজরের হালুয়া আর পরোটাটা রাখা রয়েছে একটা প্লাস্টিকের মধ্যে। এবার আমি ওনাকে ডাকলাম যে কোথায় আমার ওয়াইফ কোথায়? আপনি যে বললেন যে আমার ওয়াইফ, বলে আপনার ওয়াইফ তো এই তো দিয়ে গেল, তো কে দিয়েছে, আমরা বানিয়ে দিয়েছি নাকি? উল্টো পাল্টা তর্ক করছে। আমি আর কিছু বললাম না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইবার রাত্রিবেলা আমি চিন্তা করছি এই জিনিসটা কে দিল। আমি যে এসছি এত অমুক জায়গা চিনি না, জানি না, যে জায়গাটা এসছি আমি 2-5 দিন থাকবো, তার জন্য উনি বলছে যে আমার ওয়াইফ দিয়ে গেছে। হ্যাঁ, আমার ওয়াইফটাকে আমি দাদা সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি ভয়ে আমি খাইনি ওই জিনিসটা, ওই ওরকম ধরাই রয়েছে। আচ্ছা, সকাল হয়েছে, আমি ওনাকে ডেকেছি, আমি ওনাকে বলছি এই ব্যাপার, ওনাকে সব বললাম। তা বললে আপনি কোথায় গেছিলেন? আমি বললাম ওই যে পাহাড়ের দিকে ঘুরতে গিয়েছিলাম। আর আমার ওয়াইফ কোথায়? আমি এখান থেকে এসেছি, ওয়াইফ তো আমার আছে বাড়িতে, সে তো অনেক দূরে, সে তো জানেও না আমি এখানে এসেছি। এবার উনি আমার এই কথা শুনে আর কোনো কিচ্ছু বললেন না আমাকে। আমাকে বললো যে আপনি কদিনের জন্য থাকবেন? আমি বলছি যে আমি পরশুদিন চলে যাব, থাকবো না। ঠিক আছে। আবার ওই দিনকে আমি চিন্তা করছি আর কোথাও বেরোবো না, আবার বিকালবেলা একই জায়গায় আমি আবার চলে গেছি, ওই সেম জায়গায় গিয়ে বসে রয়েছি আবার। এইবার ওই একই রকম 5টা 15 বাজে, 5টা 15, 5:30 বাজে, এরকমই টাইম হবে, ঠিক আছে। একটা বাচ্চা এসছে, ছোট বাচ্চা, 6-7 বছর বয়স, এসে আমার পাশে বসছে। ও বলছে বাবুজি আপনার বাড়ি কোথায়? আমি না কি বলবো অমিত দা, যে বিষয়টা কি হচ্ছে। ওই বাচ্চাটাকে তাকিয়ে দেখি দাদা, যে মানুষের বাচ্চা এরকম হয়, এত সুন্দর হয়। হ্যাঁ,
বাচ্চাটা একটা সাদা কালারের একটা তোমার শুধু ওই আন্ডারওয়্যার পরে রয়েছে, মানে ছোট বাচ্চাদের যা থাকে, আর খালি গায়ে, এত সুন্দর দেখতে। হ্যাঁ, আমার মুখের দিকে তাকিয়ে মুচকে এসে বলে, তোমার বাড়ি কোথায়? আমি বলছি, যে আমার বাড়ি কলকাতা। বলে, বাড়ি যান। ওইটুকু বাচ্চা ওরকম বলছে যে বাড়ি যান। আমি দেখতে পাচ্ছি কি যে হচ্ছে, ঠাকুর তোমার কথা তুমিই জানো। আমি চলে, আর কোনো কথা বলিনি, চলে এসেছি। চলে এসে ভাবছি যে না, মনে হচ্ছে কোনো কিছু একটা গন্ডগোল আছে, নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে, কে জানে। যাই হোক, ওইদিনকে রাত্রিতে থাকলাম। ওইদিনকে রাত্রি থেকে সকালে আমি চলে এসেছি। ওখান থেকে গিয়েছি একদম আমার নিজের মাসির বাড়িতে আগ্রাতে চলে গেছি। চলে গিয়ে ভাবছি কি বলবো, কাকে বলবো, কেউ বিশ্বাস করবে না, আমাকে ভাববে পাগল। যাই হোক, মাসির বাড়িতে থাকলাম, আমার দিদাকে জানালাম, দিদা এইটা আমাকে একটুখানি ওই জল ফল হাবি জাবি দিয়ে পেয়ে কি কি করলো পুরনো মানুষ। তা বললো, তুই বাড়ি কবে যাবি, কলকাতা কবে যাবি? এই তো চলে যাবো। যা, বাড়ি চলে যা, থাকিস না এখানে বেশি দিন। ঠিক আছে, আজকে আমি বাড়িতে এসেছি টোটাল 12 দিন। আমি এখন দাদা আমার রুমে বসেই কথা বলছি। তো যাই হোক, বাড়িতে আসার পরে আমি একটা তোমাকে দাদা লাস্ট তোমাকে একটা পিকচার পাঠাবো। হ্যাঁ, তোমার হোয়াটসঅ্যাপে দেখে নেবে, একটা পিকচার পাঠাবো। ঠিক আছে, আমি ওটাকে শেয়ার করতে পারবো? না না, দরকার নেই দাদা। কারণ কি বলতো দাদা, শেয়ার করার দরকার নেই, শেয়ার তুমি করো, ঠিক আছে, কিন্তু কি বলতো, এমন কিছুই না দাদা। একটা মেয়েদের কুর্তি, ঠিক আছে, তা বলেও দিলাম, যদি কেউ শুনবে, ওটা তুমি ব্যক্তিগত দেখে নিও। আর যদি কোনো বিষয়টা হয়, সে বিষয়ের উপরে আমি তোমাকে যেদিন বলে দেবো, তুমি সেদিন শেয়ার করে দিও। আর তুমি শেয়ার করলেও করতে পারো, আমি কুর্তিটা তোমাকে পাঠিয়ে দিচ্ছি, শেয়ার করে দিও। হ্যাঁ, তুমি শেয়ার করে দিও, অসুবিধা নেই। ঠিক আছে, লেসেন সবাই তো শুনছে, বলেও দিচ্ছি, করে দিও দাদা। যাই হোক, এবার বাড়িতে এসছি। বাড়িতে এসে আমার ঝামেলাগুলো, পেমেন্ট হাবি জাবি এগুলো মিটিয়ে পিটিয়ে সবকিছু বুঝবাজ করে বাড়িতে এসছি। ভালো লাগছে না, ঠিক আছে, মনটা উস্কুস কিচ্ছু ভালো লাগছে। রান্না করে খাবো, সব ঘরের মধ্যে সবকিছু রয়েছে, কিন্তু রান্না বান্না করতে ইচ্ছা করছে না, হোটেলেও খেতে ইচ্ছা করছে না। বাড়িতে এসছি, যেদিনকে প্রথম দিন ওদিনকে প্রায় 17 কাপ চা খেয়েছি। 17 কাপ চা খেয়েছি। আর আমি সিগারেট খাই না, খুব কম, 4টে সিগারেট খেয়েছি। মাথা ফাতা মানে কি যে হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, রাত্রে যে আমি চিন্তা করছি কি খাবো, খেতে ইচ্ছা করছে খুব, পরোটা খাবো আর গাজরের হালুয়া খাবো। আমার মনের মধ্যে ওই যে পরোটা খাবো, গাজরের হালুয়া খাবো। এবার আমাদের এখানে গাজরের হালুয়া কে, এবার গাজর তো রয়েছে, হ্যাঁ, গাজরটা কে বানাবে? তা আমি একটা মিষ্টির দোকানে গাজরের হালুয়া পাওয়া যাবে, বলে গাজরের হালুয়া আমরা তৈরি করি। ও আচ্ছা, ঠিক আছে। আমি পরোটা নিয়ে গেছি 4টে, আর 2টো মিষ্টি নিয়ে গেছি। একটা রাত্রিবেলা একটা পরোটা মিষ্টি দিয়ে খেয়েছি, আর ইচ্ছা করছে না খেতে। যাই হোক, শুয়ে পড়েছি। কটা বাজে তখন, বড় জোর 11:15 থেকে 12টা 15 এর মধ্যে। তো আমার যে দরজা দাদা, ওই দরজা তোমার ওই মানে চাপ দিয়ে বন্ধ করতে হবে, বুঝলো তো, লক। বুঝতে পারছো দাদা? হ্যাঁ। এবার রাত্রিবেলা কাট করে আওয়াজ হয়েছে দরজার মধ্যে। এবার আমি চিন্তা করেছি কি, ভিতর দিয়ে একটা লক আছে, ওটা তোমার আঙুল দিয়ে প্রেস করে দিলে, ঠিক আছে, বাইরে দিয়েও খুলতে পারবে না। আমি চিন্তা করেছি আওয়াজটা হওয়ার পরে, তাহলে মনে হয় আমি ওটা প্রেস করিনি, ওটা খুলে গেছে, কাট করে আওয়াজ হয়েছে। আমি রুমের লাইট জ্বালিয়েছি, দেখি এই দরজাটা এরকম হাফ আঙুল মতো ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এরকম হলো। যাই হোক, আমি দরজা তখন খুলে নিয়ে উঠলাম, উঠে একটু জল খেলাম, জল খেয়ে লাইটটা অফ করে দিয়েছি রুমের, আর মোবাইলটা জ্বালিয়েছি, এই রুমের লাইটটা অফ থাকুক। দরজাটা খুলে টর্চ জ্বালিয়েছি, দেখি দাদা কি বলবো, একটা প্রায় 1.5 হাত মতন একটা কালো বিড়াল। ওই আমি বাইরে আমাদের একটা থাকে তোমার, ওই কার্পেট টাইপের, যে আমরা পা ফা মুছি যেরকম, খুব পরিষ্কার, ওইটার মধ্যে একদম মানে নিজের বাড়ির মতন শুয়ে রয়েছে। যা, ও তুই যাচ্ছে না। আমি চিন্তা করছি,
থাক তাহলে, ও ঠান্ডার মধ্যে শুয়ে রয়েছে, থাক। হ্যাঁ, লাস্ট একবার চিন্তা করেছি, ও যদি থাকে শালা যদি টয়লেট করে দেয়, হ্যাঁ, গন্ধ হয়ে যাবে বারান্দাটা। আমি যা দরজাটা টানবো, এরকম করে যেই যা বলেছি, একটা বিড়াল মানুষের মতো দুপায়ে দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা। এবার আমি চিন্তা করছি কি ঘুমের ঘরে কি ভুল দেখছি, হ্যাঁ, দেখি না ওরকম দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে মানে চোখগুলো, হ্যাঁ, একদম পুরো সেই মানে ব্লু টাইপের। এমনি তো রাত্রে বিড়ালদের চোখ জ্বলে, ওরকম চোখ না, হ্যাঁ, একদম ব্লু, কিরকম যেন একটা চোখ, হ্যাঁ, মানে লম্বা হয়ে গেছে একটা বাচ্চাদের মতন, একটা ছোট বাচ্চা ওরকম টাইপের লম্বা হয়ে গেছে। আমি দরজা বন্ধ করতেও আমার মানে আমার হাত পায়ে আর জোর নেই, দরজাটা যে বন্ধ করবো, ফট করে দেখি বিড়ালটা নেই। আমি চিন্তা করছি মানে কোনো রকমে একটুখানি মাকে মানে মনে মনে হয়তো মায়ের নাম স্মরণ হয়েছিল, হাত করে দরজাটা বন্ধ করি, তার দরজা লক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কাট করে উঠেছে, একদম পুরো ফুল লক হয়ে গেছে। এবার না আমি রুমের লাইট জ্বালিয়ে দিয়েছি ঘরের, আর ঘুম আসছে না, ভয়ও লাগছে প্রচন্ড। কিরকম হলো, এই চিন্তা করতে 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 শুয়ে পড়েছি। 2:45 বাজে, খট করে আওয়াজ হয়েছে, আবার সেম আওয়াজ, সেম আওয়াজ, কট। এবার আমি চিন্তা করছি এই রাত্রিবেলা যদি এখন, আর গরম কাল যেমন তেমন দাদা, এক ডাক দিলে হয়তো একটা না একটা বাইরে লোক থাকেই, ঠিক আছে, কম বেশি। যখন গরম প্রচন্ড, শীতের দিনে তুমি যদি মাথা ঠুকরে মরেও যাও, লোক পাবে না। গরমকালে কিন্তু কম বেশি রাত্রিবেলা গাড়ি ফাড়ি হাবি জাবি লোকজন 3টের সময় গরম যদি লোডশেডিং থাকে হাঁটতে বেরোয়, পাওয়া যায়। কিন্তু এই শীতের দিনে আমি চিন্তা করছি, আমি যদি এখন যতই চিৎকার করি, যতই যা করি, কেউ আসবে না। আর এখন যদি চিৎকারও করি, হ্যাঁ, যদি কেউ জেগেও থাকে, চিন্তা করবে কি ও চিৎকার করছে কিসের জন্য, নাকি সারা পাগল পাগল হয়ে গেছে, নাকি নেশা পেশা করে রয়েছে, অনেক কিছু মনের মধ্যে আসছে। যাই হবে এরকম চিন্তা করি, যাই হবে। হাতের মধ্যে ওই আবার ওই মোবাইলটা নিয়েছি, আর বা হাতের মধ্যে একটা ছোট লাঠি নিয়েছি। দরজা খুলেছি, দেখি সেই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। ওই যে মেয়েটাকে আগের দিন মানে বলেছিল এখান থেকে চলে যান, একদম ওই দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, ওই একই রকম ড্রেস, একই ভঙ্গিমা। আমি না পুরো আমার মাথা না, আমি ভাবছি কি আমি কি স্বপ্ন দেখছি, ঠিক আছে। সবাই বলে স্বপ্ন দেখলে চিমটি কাটতে হয়, ওই লাঠিটা দিয়ে আমার হাঁটুর মধ্যে আস্তে করে বাড়ি টাক করে উঠেছে হাঁটুটা, বাবা লেগেছে খুব। আর শীতের দিন তো, যদি ওই মেয়েটাই দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, ওর দাদা পা বডি মুখ দেখতে পাচ্ছি না, মুখ ফুক কিন্তু সব আছে, মুখটা দেখতে পাচ্ছি না। তা বলছি চলে আয় আপ। अच्छा, हाँ चले तो आए। आप कहाँ से आए हो, कैसे आए हो आप हो कौन? তা বলছে আপনার ওয়াইফ আমি। এই বললো দাদা, এই কথাটা বললো, মানে বললো আপনার ওয়াইফ? হ্যাঁ, বলছে আমি 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 তোমার ওয়াইফ, ঠিক আছে। এই কথাটা বললো, বলার সঙ্গে সঙ্গে আমাদের এই গ্রিলের এই যে গ্রিলের এখানে একটা ঝড়ের মতন উঠলো, মনে হচ্ছে গ্রিল ফ্রিল সব ভেঙে চলে যাবে, ঠিক আছে। সেকেন্ডের মধ্যে শাট করে বেরিয়ে গেল। এবার আমি ওইখানে না, মানে আমি শুধু কি বলবো দাদা, আমি শুধু মানে একটুখানি মনে জোরছে বলে আমি শুধু সেন্সটা হারাইনি, কিন্তু আমার শুধু আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, আমার বাকি কোনো শরীরে কোনো শক্তি নেই, ঠিক আছে। যদি তখন আমাকে কেউ মেরেও দেয়, আমি তখন হয়তো মরে যাব, শুধু আমি চোখে দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেন মনে হচ্ছে উথাল পাতাল হয়ে গেল আমার এইটুকু জায়গা, বেরিয়ে গেল। এইবার একটা মানুষের মানে সেই সেই সিচুয়েশন, সেই পিরিয়ডে, যে আমি যেরকম বলছি তো একদম ইজিলি ভাবে, এরকম সিমটম যদি কারোর সঙ্গে হয়, তাহলে দাদা কি হতে পারে, মোটামুটি কেমন হতে পারে, ঠিক আছে। তো দাদা আমি শুধু ওর একটা জিনিস ভাবনা চিন্তা করে, ওর বডি ল্যাঙ্গুয়েজটা মনে মনে চিন্তা করে আমি একটা জিনিস নিয়ে এসেছি। এবার দাদা জানি না, এই যে কথা বলছি, হ্যাঁ, আমি একটাই কথা বলি, যেন আর কোনোদিন না আসে, আর যেন স্বপ্নেও যেন দেখা না হয়। ওই বললাম না তো, আমি তোমাকে ওটা শেয়ার করে দিচ্ছি, তুমি ওটাকে সবাইকে শেয়ার করে দিও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে ওর ইয়েটা চিন্তা করে আমি একটা ওই কুর্তি নিয়ে এসেছি, হ্যাঁ, ওরকম টাইপেরই ওপরে ছিল। আচ্ছা, এখন দাদা ও কি ছিল না ছিল, শুধু একটাই কথা বলে গেল যে আমি তোমার ওয়াইফ। দাদা অ্যাকচুয়ালি দাদা তোমাকে বলেছি আমার ওয়াইফ তো বেঁচে রয়েছে, ঠিক আছে, এখন সুস্থ সবল দিব্যি রয়েছে।
আমরা এই তো তোমাকে বলেছিলাম দাদা ওই বিষয়টা, আমি এখন আরেকটা ইয়ে করবো না। ভ্যালেন্টাইন ডেতে আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘুরলাম, কিন্তু ও কি করে আমাকে বললো যে আমি তোমার ভাই? ওকে, বুঝলাম না দাদা, গত জন্মের কি দেনা না পাওনা জানি না। তবে দাদা একটাই জিনিস, সবকিছুই দেখালো, মুখটা শুধু দেখালো না দাদা, আমি দেখতেও পারলাম না। তবে যাই হোক, মানে ভগবানের তারপরে তো কি হলো? তারপরে দাদা আর কি, তাই তো বললাম, তারপরে ও তো চলে গেল। এবার ও চলে যাওয়ার পরে ওই হয়ে গেল সিচুয়েশন। এবার আবার যেমন হয় সকাল হলো আমি ফোন করেছি, ঠিক আছে। আমাদের এক ছিল গুরুদেব, হ্যাঁ গুরুদেব, যাই হোক গুরুদেব উনি, বললাম এই ব্যাপার। তা বললো তুই তাহলে সকালবেলা স্নান টান করে চলে আয় এখানে। স্নান টান করে করে আমি যাবতীয় শুদ্ধ হয়ে, বলে একদম শুদ্ধ হয়ে নতুন বস্ত্র করে আমাদের বাড়ি চলে আয়। গেলাম, তো আমাকে দেখলো, দেখার পরে আমি বাড়ি যাওয়ার পরে আমাকে একটা ছোট্ট একটা সাদা মতন কি দিল, বলে এটা চাবিয়ে খা। খেলাম, তা বললো বাইরে তো তুই যাস, কোনো জলে ফলে পা লাগিয়েছিলিস? আমি বললাম জলে পা লাগাইনি, তবে হাত লাগিয়েছিলাম। ঠিকই আছে, বেঁচে গেছিস তুই। কেন? তা বলছে তোকে প্রেতিনি ধরেছিল। কি ধরেছিল? পেতনি? পেতনি না, পেতিনি। পেতনি তো আলাদা, আমাদের বাংলায় দাদা, বাংলায় বলে পেতনি। প্রেত, প্রেত মানে প্রেতিনি, প্রেতিনি, ঠিক আছে, পেতনি না দাদা, এটা হচ্ছে অন্য জিনিস। তা বললো যে ও তোকে কিছু মারতো না, কিন্তু সারা পৃথিবীর থেকে তোকে আলাদা করে দিত, তোকে এক ঘরে করে রেখে দিত, তোর সঙ্গেই ও থাকতো, আস্তে 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 তোকে পুরো শেষ করে দিত, ঠিক আছে। তা বললো তুই একটা কাজ করবি, ওই রাত্রিবেলা হলে কোনো সময় কোনো সেন্টেড জিনিস এগুলো লাগাবি না শরীরে। আচ্ছা। আমি বললাম কেন? বলে তুই যদি কোনো সময় কোনো সেন্ট পারফিউম যদি কোনো কিছু লাগাস, ও কিন্তু ইমপ্রেস হবে, আবার আসবে কিন্তু। আমি বললাম শীত পড়েছে, মুখের মধ্যে ক্রিম ফ্রিম, বলে হ্যাঁ ক্রিম লাগাতে পারিস, তবে কিন্তু বেশি লাগাবি না, সামথিং যেন গন্ধ না বেরোয়, ঠিক আছে। যদি গন্ধ বেরোয় তাহলে কিন্তু ও আবার আসবে তোকে নিতে। আচ্ছা। রমিত এখন কি বলবো দাদা, এই ঘরের মধ্যে কিন্তু একা রয়েছে, দাদা বলছি তো ইজিলি, কিন্তু এখনো একটু ভয় লাগছে। হ্যাঁ যাই হোক, কথা হচ্ছে যেখানে থাকুক থাকুক, যেন না আসে, ভালো থাকুক। তবে একটাই বিষয় দাদা, মানুষের জীবনে কখন যে কি ঘটনা কিরকম হয়ে যায়, আর মানুষের জীবনের মোড়টা যে কখন চেঞ্জ হয় কেউ বলতে পারে না। তো একটাই কথা, তারপরে তবে তাড়ালে কি করে দাদা? এখন কোথায় তাড়িয়েছি, কি করে তাড়িয়েছি? তাড়াতেই পারিনি, আমি কি করে তাড়াবো? তো আমাকে উনি বলে দিল একটাই কথা, তুই এইভাবে যদি চলতে পারিস তাহলে কিছু হবে না, ঠিক আছে। কোনো কিছু তাড়াতে পারিনি তো দাদা। মানে এখনো চলছে তোমার সাথে? হ্যাঁ এখনো চলছে, বলছে এখন ঘরের মতো ঘরে ঘরে ঢুকতে পারে না, ঠিক আছে। এখন অতটা হচ্ছে না, আজকে মানে তোমার 7 দিন ধরে অতটা হচ্ছে না। তবে ওই আমাকে বলেছে রাত্রিবেলা তো টয়লেট ফয়লেট যদি পাস, যদি তো টয়লেট পায়, ঠিক আছে, আমাদের এমনি ঘরের মধ্যেই তোমার একটা তাও বাথরুম ফাথরুমে সব লাইট ফাইট জ্বালিয়ে তারপরে যাবি, ঠিক আছে। যদি ভুল করে রাত্রে মায়ের আওয়াজ, বাবের আওয়াজ, ভাইয়ের আওয়াজ, তোর বউর আওয়াজ দিয়ে কেউ ডাকে, বেরোবি না, ঠিক আছে। বেরোবি না, অনেক মায়া করতে পারে তোকে, হ্যাঁ বেরোবি না কিন্তু। আর যদি তোর মনে হয় বাই চান্স কোনো আত্মীয় স্বজন আছে, ভালো করে ফোন করবি, ভালো করে বিচার করবি, তারপর দরজা খুলবি, তার আগে খুলবি না। হ্যাঁ ও কিন্তু আবার আসবে। আর ওই যে বিড়ালটার কথা বললাম দাদা, ওই যে বিড়ালটা, হ্যাঁ হ্যাঁ, যে দুপায়ে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ একদম একদম, ওই যে বিড়ালটা, ওকে আমি আজকে আমি একটু দেখেছি ওকে, আজকে সামান্য দেখেছি, হ্যাঁ আজকেও দেখেছি। এই তো এখন তোমার কটা বাজে, 10টা 21 বাজে, 9:30টার মধ্যে একটু দেখেছি, মানে আমার এই রুমের সাইড দিয়ে ও গেছে। হ্যাঁ বুঝতে পেরেছি, ওই বিড়ালটাই। আচ্ছা, কি করে বুঝলে ওটাই? দাদা একটা কথা বলি, ওই বিড়ালটাকে আমি একবার দেখেছি, ওর যে ওর পিছন সাইডটা না, ওর যে পিছন সাইডটা, মানে ওই রকম বিড়ালের যে এত বড় বড় একটা বিড়ালের মানে পা, হ্যাঁ তারপরে আমাদের যেরকম থাই থাকে, মানে এরকম একটা আমাদের যেরকম সাধারণ বিড়াল, হুলো বিড়াল, হ্যাঁ বন বিড়াল, ওদের তো একটা রকম ফিগার থাকে, কিন্তু বিড়ালটা টোটালি আলাদা ওদের থেকে। ওর যা ফিগার, মানে বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, পুরো টোটালি অন্যরকম। আমি শুধু পিছনের দুপাটা দেখেছি, মানে ওই
আজকে 9:30, হ্যাঁ 9:30-র দিকে, 9টা, হ্যাঁ 9:30 9:30 দিকে ওইভাবে যাচ্ছে। আমি পিছনটা দেখেছি। হ্যাঁ, তবে আশা করি দাদা ঘরে আসবে না, মানে আজকে গ্রিলের দিকেও ঢুকবে না। আশা করি। আমি একটু গঙ্গাজল ফঙ্গাজল দিয়ে এসছি ছিটে পিটে, না আসে যেন। তাবিজ টাবিজ কিছু দিয়েছিল ভদ্রলোক যার কাছে দেখিয়েছিল? না দাদা, এগুলো তাবিজ ফাবিজ দেওয়া ওই না, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি কি বলতো, তাবিজ ফাবিজ হচ্ছে মনের ব্যাপার দাদা। উনি শুধু আমাকে ওই একটা সাদা জিনিস দিয়েছিল, ওটা চাবাতে বলেছিল, আর আমাকে একটু হাত ধরে, হাতে 2-3টে কেলা আঙুল ধরে একটু চাবিয়ে দিল, মানে তার দিকে কামড়ে দিল, আর বললো এটা দাদা, সব তো সব জিনিস বলা যায় না, ঠিক আছে, কিছু সিক্রেট থাকে, বললো এটা তো ইয়ে করিস, অসুবিধা হবে না, ঠিক আছে। তবে বললো রাত্রিবেলা যতই যা করুক, হ্যাঁ আত্মীয় স্বজন যা জানতো, তুই কিন্তু বেরোবি না সহজে। আর আমি তো দাদা তোমাকে আগাগোড়াই বলেছি, আমার রাশি কিন্তু হালকা রাশি, তুলা রাশি, ঠিক আছে। এখন জানি না, তবে হ্যাঁ ওই দাদা নেগেটিভ কোনো কিছু হলে আমি একটু বুঝতে পারি। আচ্ছা, নেগেটিভ যদি কোনো এনার্জি থাকে আমি একটু বুঝতে পারি। তো দাদা কথা এবার হচ্ছে একটাই কথা দাদা, যে আমাদের সাথে অনেক সময় ভালো হয় দাদা, অনেক সময় মন্দ হয়, ঠিক আছে। অনেক সময় কিছু মানুষ পড়ে যায় কিছু খারাপ লোকের চক্করে, কিংবা কোনো খারাপ গ্রহের চক্করে। আমি জানি না, আমি যে গ্রহের চক্করে পড়েছিলাম আমাকে কিন্তু ক্ষতি করিনি, হ্যাঁ আমাকে ক্ষতি করিনি, কিন্তু তাও আমার মনে ভয় লাগে। না ভয় তো লাগবেই, মানে একটা জিনিস যেটা একদমই তাই, যাকে দেখা যায় না, সে যদি এভাবে দেখা দেয় বা সামথিং, তারপর তুমি যদি জেনে যাও যে সেই বিষয়টা এরকম, তাহলে তোমার যে ভয় লাগবে এটা স্বাভাবিক। আর সব থেকে আমার একটা জিনিস মানে অবাক লাগলো, ওই যে বাড়িতে দাদা ওই যে তোমার পরোটার হালুয়া দিয়ে গেল, ঠিক আছে, এটা এখনো পর্যন্ত আমি বিশ্বাস করতে পারি না। আমি চিন্তা করি আমি হয়তো ঘোর স্বপ্নের মধ্যে ছিলাম। আর বলে ওখানেও বললো ওয়াইফ, হ্যাঁ আপনার ওয়াইফ দিয়ে গেছে, সকালবেলা আধার কার্ডে জেরক্স দেবেন, আর তর্ক বিতর্ক হলো। এবার এইখানে যখন দেখা হলো, আমাকে বললো যে আমি তো আপনার ওয়াইফ, আমি তো তোমার ওয়াইফ, মানে হিন্দিতে বলে আপ, ঠিক আছে। আমি অবাক হয়ে গেলাম, শুধু পাটা দেখলাম, মানে গলা অবধি দেখলাম, মাথাটা দেখতে পেলাম না। এটাই দুঃখের বিষয়, কি জানি। যাই হোক, একদম সত্য মিথ্যা নিয়ে হচ্ছে আমাদের পৃথিবী, ভালো মন্দ নিয়ে। হয়তো প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের একটা সম্পর্ক জড়িয়ে রয়েছে, হ্যাঁ কখন কার কি হয়, কে কোন পর্যায়ে চলে যায়, কেউ কিছুই বলতে পারে না। তবে একটা কথা অমিতদা, আমরা কিন্তু সবাই কিন্তু সবার আত্মীয়। আত্মা যখন আমাদের সবার শরীরে আছে, আমরা কিন্তু আত্মার আত্মীয়। সবাই মানুষের কিন্তু আত্মীয়। না ঠিকই বলেছো, সবই ঠিকই বলেছো। তোমার তুমি যে সাধকটাকে দেখিয়েছিলে বা যাকে দেখিয়ে তোমাকে সে যা করেছিল করণীয়, সেটা কি উত্তরপ্রদেশেই, উত্তরাখণ্ডে নাকি? না উত্তরাখণ্ড দাদা, ওটা হচ্ছে আমাদের এখানকারই। অনেক মানে ওনার হচ্ছে অনেক পুরনো, ঠিক আছে, অনেক পুরনো। মানে আমাদের প্রায় বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। মানে আমার সেই বাবার কথা বলছি, বাবার পিরিয়ডের লোক উনি, ঠিক আছে। আমার তো বাবু মারা গেছে, উনি এখনো বেঁচে আছে, মানে ভালোই বয়স হয়ে গেছে। আমাকে কিছু কিছু জিনিস বলেছে, সবসময় সব জিনিস মানতে পারি না, তবে বললে তোর অসুবিধা হবে না, তুই শুধু এই জিনিসগুলো একটু পালন করবি, মেনে চলবি। হ্যাঁ মেনে চলবি। উনি তাবিজ কবজ এগুলো কোনো কিছুই দেয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই মহিলা কেন এসেছিল এগুলো জানা গেছে? না ওগুলো এখনো জানি। আমাকে বললো যে আস্তে ধীরে জানাজানি। উনি বলেছে যে কম বেশি একটু টাইম লাগবে, হয়তো বলে দেবো, ঠিক আছে। ফট করে তো বলতে পারবো না, আমি তো আর ভগবান না, তবে বলে দিতে পারবো যে ব্যাপারটা কি হয়েছে। তো আমাকে এইটুকু বললো, হয়তো তোর কোনো সম্পর্ক ছিল, উনি এটুকু বলেছে। তারপরে বলে যে আমি মানে সম্পর্ক ছিল, মানে বলছে যে ওই মহিলার সাথে তোর হয়তো কোনো টাইমে হয়তো সম্পর্ক ছিল। আচ্ছা, মানে কোনো এক টাইমে, কোনো এক পিরিয়ডে। এবার উনি কি জন্মের কথা বলেছে, মানে পাস্টের কথা বললো, ঠিক আছে, যে গত জন্মের। তাছাড়া তুমি তো জানবেই, যদি সম্পর্কের বিষয় থাকে তাহলে তুমি। হ্যাঁ সেটাই তো বলছি। তো আমি ওনাকে বলেছি, তো আমাকে বলে অত প্রশ্ন করিস না, আমি তো এটুকু বলে দিলাম, আর আমি একটুখানি আর একটু বিশ্লেষণ করি, আমি তোকে পুরো সম্পূর্ণ জানিয়ে দেবো, একটুখানি টাইম দে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কন্ট্যাক্ট করেছিল, কিছু বলেছে? না, উনি আজকে হচ্ছে তোমার হচ্ছে শুক্রবার, আগামী দিন বিকালবেলা যেতে বলেছে, সন্ধ্যার দিকে। এখন আগামী দিন দাদা আমার তো কাজ রয়েছে, যেতে পারি যাবো, হ্যাঁ। যদি না যেতে পারি, তো বলেছি যদি না যেতে পারিস তাহলে অন্তত ফোন করিস, দুটো কথা বলে দেবো, শুনে নিস।
যা বলেছে পারলে অবশ্যই আসবি। এখন দাদা আমার কালকে সকাল 9টার সময় বেরিয়ে যাবো ঘর থেকে, আর বাড়ি ফিরতে ফিরতে হয়তো রাত্রি 9টা 9:30। আর যদি না যেতে পারি তাহলে ফোন করতে হবে, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা। তবে দাদা কি বলতো, এখনো একটা ঘরের মধ্যে রয়েছি। হ্যাঁ, ঘোরের মধ্যে মানে কেমন একটা টাইপের ঘোর? মানে একটা ঘোরের মধ্যে এখনো রয়েছে কিন্তু দাদা। ঘোর বুঝতে পেরেছো তো, মানে একটা বন্ধনের মধ্যে এখনো রয়েছে, মানে ঠিক আছে, একটা ইসের মধ্যে রয়েছে, একটা মানে একটা বাইন্ডিং এর মধ্যে রয়েছে এখনো। আচ্ছা আচ্ছা, হুম। তুমি কি ফিল করতে পারতে? হ্যাঁ দাদা, ফিল করতে পারতাম বলতে, আমার যখন 16 বছর বয়স ছিল না দাদা, হ্যাঁ। মনে পড়ে কিছু কথা। 16 বছর বয়সে ওরকম একটা তখন আমি কিসে পড়ি, যাই হোক, রাত্রিবেলা শুয়েছিলাম। হুম। তো আমার মশারির মধ্যে না একটা সাদা ইয়ে পরা, মানে তখনকার দিনে এরা ফ্রক পরা একটা মেয়ে ঢুকে আমার হাত ধরে টানছিল। আচ্ছা। আমার তখন 16 বছর বয়স। হ্যাঁ। আমি না মানে মানে টানতে টানতে না আমার এই বাঁ হাত উঠে গিয়ে আমি না মশারির থেকে আমার হাঁটু বেরিয়ে গেছিল, মাথাও বেরিয়ে গেছিল। এখন মা পাশে ছিল। এখন মা আমার মানে মার কথা এটা, অতদিনের স্মৃতি তো খেয়াল থাকে না, তাও মোটামুটি আমার ওইটুকু মনে আছে। তা মা বলছে, আমি চিন্তা করছি তুই হয়তো টয়লেটে যাচ্ছিস, এবার তোর হাত পা থেকে মনে হচ্ছে না তুই যাচ্ছিস, তখন তোকে যখন টান দিয়েছি তুই আবার এরকম ভাট করে পড়ে গেছিস, মানে ওই মশারির মধ্যে আবার শুয়ে পড়েছিস। হ্যাঁ, তখন আমি মাকে সকালে বলেছিলাম, মা এরকম একটা মেয়ে আমাকে হাত ধরে টানছিল, একটা আচ্ছা। সাদা পড়েছিল। এখন দাদা ও তো সেই কবেকার কথা, আর এখনকার কি জানি দাদা। সেটা তোমার ছোটবেলার কথা। হ্যাঁ, সেই 16 বছর বয়সের কথা। কিন্তু ওই বলো না দাদা, ওই যে হোয়াইট কালারটা, ওই সাদা, ওই একই রকম, মানে ওইটা তো গেছে, কিন্তু সেই সাদা কালার ওই ওই ধরনের ওই ড্রেস পরা, ওরকম ইয়ে। কিন্তু আমি শুধু মুখটা দেখতে পারলাম না, বাকি মোটামুটি দেখেছি, পা ফা বাকি সব দেখেছি, কিন্তু মুখটা দেখতে পারলাম না। হুম। আচ্ছা। এখন দাদা তো তুমি কি ফিল করতে পারো না, মানে তোমার আশেপাশে আছে, বা সে কিছু তোমাকে বলতে চাইছে, বা সামথিং কিছু? সামথিং কিছু ফিল করতে বলে দাদা, ফিল কিরকম করতে পারি জানো তো দাদা, আমি বলে দিচ্ছি ফিল কেমন করতে পারি। হ্যাঁ। হুম, মানে যদি কোনো মানে আমার যদি কোনো কিছু খারাপ হয়, ঠিক আছে, যদি মনে করো আমার যদি কোনো আমি একটা সিগন্যাল পেয়ে যাই, মানে এটা আমার রিসেন্টলি 2 মাস ধরে হচ্ছে। হ্যাঁ। এখন বলে আজকে 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 গতকাল দুপুরবেলা না, আমি না ঘর থেকে বেরোতে গেছি, আমি না একটা হোঁচট খেয়েছি প্রথম। হুম ঠিক আছে, একটু বেরিয়েছি, একটু বেরিয়ে মনে হলো কি একটা গন্ধ গন্ধ, একটা পায়েস পায়েস টাইপের গন্ধ, পায়েস যেরকম পায়েস আমাদের হয় না, হুম। হ্যাঁ ওরকম টাইপের একটা গন্ধ। হ্যাঁ। রাস্তা দিয়ে উঠতে গেছি, আবার বাধা পেয়েছি। আবার বাধা পাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়ে পড়েছি। দাঁড়িয়ে পড়ার পরে একটা তোমার ওই যে ইয়ে থাকে না দাদা, ওই যে ছোটা হাতি, হুম যে গাড়িগুলো ছোটা হাতি। হুম। হুম হ্যাঁ। হুম। ওই গাড়িটা না, মানে আমাদের ওই রাস্তায় উঠতে না, বাস সাইডে একটা ইয়ে আছে তোমার, ওই সরকারি হ্যান্ডপাম্প আছে, দাম করে ওটার মধ্যে এসে মারলো। ঠিক আছে, হুম। মানে মানে জাস্ট 1-1.5 হাতের ডিফারেন্স। আমি কিন্তু ওখানে উঠেই ফোনে কথা বলতাম তখন। হুম। ওই দুবার ইসের পরে, হ্যাঁ, মানে বেরিয়েছি, প্রথম হোঁচট খেলাম, তারপর একটু পায়েসের মতো একটা গন্ধ পেলাম, আবার হোঁচট খেলাম, আর গেলাম না। আর ওইখানে এসে এমন ভাবে মেরে দিল, মানে আমি যদি থাকতাম দাদা, যদি নাও মরতাম, তাহলে হয়তো আমি হ্যান্ডিক্যাপ হয়ে যেতাম। মানে মানে দাদা এত কি জোরে বলতো, মেরেছে? এত ওই যে মানে যেখান থেকে ওই তোমার ওই যে মানে টাইমলি যে টাইম কল করে না, টাইমলি যেগুলো তো জল আসে, হুম বুঝতে পেরেছো দাদা? হুম, বুঝেছি। হ্যাঁ। হ্যাঁ, ওইটার মধ্যে এসে মেরে দিয়েছে। আর ওইটা এরকম এমন ভাবে গেছে না, তো দুমড়ে গেছে একদম। আর ওই গাড়ির নিচে ফিচে একদম পুরো বেঁকে গেছে, মানে একটা বিভৎস কাণ্ড। হুম। মানে আমি যখন চিন্তা করছি যে আমি জাস্ট মানে কয়েক সেকেন্ডের ব্যাপার, যদি আমি থাকতাম ওখানে, আমি যদি বেঁচেও থাকতাম, আমি আমি নিজে হ্যান্ডিক্যাপ হয়ে যেতাম, আজকে হয়তো কথাও বলতে পারতাম না। বুঝলে? ওকে। তাই মানে তুমি বলো না যে যে কোনো কিছু হয় কিনা, দেখতে পাই কিনা, কিন্তু কিছু আভাস পাচ্ছি দাদা রিসেন্টলি। তবে সেটা মানে মানে খারাপের দিকে না। হ্যাঁ, মোটামুটি যদি আমার কোনো বাধা বিপত্তি আসে, আমি যেন বেঁচে যাচ্ছি। হুম। মানে কোনো একটা মানে ওই নেগেটিভ দিকে আমাকে, মানে নেগেটিভের এনার্জিটা আমাকে ক্যাচ করতে পারছি না। ঠিক আছে, মোটামুটি পজিটিভটা একটু বেস করে রেখে দিয়েছে, অসুবিধা হচ্ছে না। এইরকম। এখন জানি না দাদা এর পরবর্তীকালে কি হবে। হ্যাঁ, আপাতত তো এইভাবে চলছে। তবে আমাকে ওই মানে উনি বলে দিয়েছেন, ঠাকুরমশাই বলেছেন,
তুই কিন্তু অনেক মায়া আসবে, তুই কিন্তু ভুলবি না কিন্তু, ঠিক আছে? এইটুকুই আমাকে বলেছে। মানে মায়া বলতে তোমাকে বশে করার চেষ্টা করবে বা হ্যাঁ, এই ধরনের আমাকে এইরকমই উনি আমাকে কথাগুলো বলেছে, তুই কিন্তু কোনো রকম প্রলোভনে পা দিবি না। বুঝেছি। মানে ওই তোমার সাথে ঘর করার চেষ্টা করবে এক কথায়, অ্যাজ এ স্বামী স্ত্রী যেরকম ঘর করে। দাদা সত্যি কথা বলতে দাদা দেখো, অ্যাকচুয়ালি এখন এইটা কি ব্যাপার তো জানি, তবে দাদা আমার নিজের স্ত্রী আমি কি চাবো দাদা এসে ঘর করতে? না না, সেটা তো একদমই না, বলছি আর কি। হ্যাঁ, তুমি যেটা বলেছো বেশিরভাগ ক্ষেত্রে তাই তো হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার দাদা আমি এটা শেষ করার পরে ওই মানে আমি ওকে আমি যেভাবে দেখেছি সেই টাইপের আমি একটা জিনিস নিয়েছি, এটা তোমাকে শেয়ার করে দেবো। আই থিঙ্ক আমি যদি শেয়ার করি না দাদা, আমি বলে দিচ্ছি দাদা, যদি শেয়ারও করি তো তুমি দেখবে দাদা এর মধ্যে ওর মধ্যে করে হয়তো ও কিছুটা এগিয়ে গেছে, ও হয়তো চলে যেতে পারে। মানে কোথায় চলে যেতে পারে? মানে বললে হয়তো আমার কথাটা অবিশ্বাস্য লাগবে, ঠিক আছে? যে এই যে ফটোটা আমি তো পাঠাবো দাদা, ওই এই ফটোটার মধ্যে দাদা ও হয়তো এই ফটোটার মধ্যে ও চলে যেতে পারে, ঠিক আছে? ঠিক, আমি বোঝাতেও পারবো না দাদা। এই যে মনে করে যে ফটোটা আমি তোমাকে শেয়ার করলাম, ঠিক আছে, এই ফটোটার মধ্যে মানে ওর যে মনের কিছু ব্যাপার, ঠিক আছে, কোনো সিমটম এর মধ্যেও চলে যেতে পারে। আচ্ছা, যাই হোক, মানে দাদা এটা কিন্তু আমার তরফ থেকে বলছি, ঠিক আছে? আমার মনে হয় তাই, আমারও মনে হয় তাই। তো যাই হোক, তো এই হচ্ছে দাদা আমার অভিজ্ঞতা ছিল। এই অভিজ্ঞতা নিয়ে এখনো রয়েছি, এখনো আমার শেষ হয়নি, জানি না পরবর্তীকালে কি হবে। তবে একটাই কথা দাদা, একটা জিনিস চাই যেন খারাপ কিছু যেন না হয়। না, আই গেস এতক্ষণ যখন কিছু হয়নি, এতটা সময় এত কিছু হওয়ার পর কিছু হবে না হয়তো। কিন্তু হ্যাঁ, অবশ্যই শুনবো এরপরে কি হলো, তোমার যদি কোনো সলিউশন বেরোয় বা কি হচ্ছে বা কেন সে তোমার সাথে এরকম করেছিল বা কেন সে আছে, সেগুলো আস্তে আস্তে শুনবো। তোমার আগে কি হয় তোমার সলিউশনটা দেখি আমরা, মানে তুমি আমাকে কন্ট্যাক্ট করো অবশ্যই যে এরপরে কি হচ্ছে। একদমই জানাবো। এবার দাদা হয়তো কোনো সময় কাজের ক্ষেত্রে সবাই তো আমরা ব্যস্ত, তবে যোগাযোগ অবশ্যই থাকবে, অবশ্যই দাদা, একদমই যোগাযোগ থাকবে। আর একবার আমার ভৌতিক পরিবারকে সবাইকে আমার শুভেচ্ছা জানালাম। হ্যাঁ, কম বেশি সবাই জানাবেন কেমন লাগলো কি বৃত্তান্ত। একদম একদম, থ্যাংক ইউ তনয়, ভালো থেকো। হ্যাঁ, ওকে দাদা, অবশ্যই শোনো ভৌতিক কথা পডকাস্ট, ঠিক আছে? ঠিক আছে, রাখছি তাহলে। একদম, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যেও কেউ যদি এরকম পডকাস্টে ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমাদের টিমের পুরো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তোমরা এই পরিবারে যুক্ত হয়ে যাও। এখনও যারা লাইক, কমেন্ট ও শেয়ার করোনি তারা তাড়াতাড়ি করে দাও। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।